প্রিয় বন্ধুরা, একলা চলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার আজকের গল্পটা মন ছুঁয়ে যাওয়া একটা ঘটনা। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো গল্পটা পড়া ও শোনার জন্য। জন্মদিন। তপনবাবুর ছোট্ট মেয়ে কোয়েল, তার জন্মদিন আজ। সকাল থেকেই ব্যস্ত সস্ত্রীক তপনবাবু। ক্যাটারার্স, ডেকোরেটার্স, নিমন্ত্রিতদের আপ্যায়নসূচক প্রস্তুতি পর্ব সব কিছু নিয়ে মেতে রয়েছে ছোট্ট মিষ্টি পরিবারটি। দুপুর গড়িয়েছে। এই কিছুক্ষণ আগে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে আমন্ত্রিতদের। কোয়েল সোনাকে একদম পরীর মতো দেখাচ্ছে। ছোট নিষ্পাপ কাজল মাখা চোখ, ঠোঁটে মিষ্টি হাসি, রেড লং ফ্রকের সাথে শোভা পাচ্ছিল মাথার ছোট মুকুটখানি। কচি পায়ে নুপুর পরে দাপাদাপি করে বেড়াচ্ছিল সে সারা বাড়ি। কেক কাটার পর্ব শুরু হওয়ার আগে তপনবাবু আর তার স্ত্রী কোয়েলকে আদর করে তার গলায় একটি সোনার চোকার পরিয়ে দিলেন। অনেক দিনের পরিকল্পনা ও প্ল্যান মাফিক একটু একটু করে অর্থ সঞ্চয় করে আজকের দিনটা উপভোগ করছেন তপনবাবু। কেক কাটার পর্ব মিটল। খাওয়া দাওয়ার পরবর্তী অধ্যায়ও শুরু হলো। অতিথিবৃন্দ মেতেছিলেন পেট পুজোতে। দম্পতি সবার কাছে গিয়ে ভাব বিনিময় করছিলেন। পাড়া প্রতিবেশী, বন্ধু ও আত্মীয় স্বজনের হৈহুল্লোড়ে যেন গমগম করছিল গোটা বাড়ি। এমন সময় ঘটল এক অপ্রত্যাশিত মন ভারাক্রান্ত করা ঘটনা। ব্যাপারটা প্রথম আবিষ্কার করলেন তপনবাবুর স্ত্রী। বলা নেই কওয়া নেই, কোয়েলের গলার হারখানি কিনা উধাও। সে কি, নিশ্চয়ই কোথাও পড়ে গিয়েছে। ভাবনা চিন্তা করে এদিক সেদিক খুঁজতে লাগলেন তপনবাবু। কিন্তু মেয়ের মা অন্য কিছু ভেবে নিয়ে তপনবাবুকে বোঝানোর চেষ্টা করলেন। স্ত্রীর কথার খেই ধরে নিয়ে ভ্রু কুঁচকিয়ে ভাবলেন তপনবাবু, চুরি? কে চুরি করবে এভাবে একপাল লোকের মধ্যে? কারই বা সাহস হবে? না না, হতে পারে না। পরক্ষণেই ভাবলেন, অসম্ভবেরই বা কী? দিনকাল ভালো নয়। লোভে মত্ত হয়ে মানুষ অনেক কিছুই করতে পারে। তাই বলে এভাবে নিমন্ত্রিত হয়ে এসে হাত চুরি করবে? কিছুতেই তার বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটি। তপনবাবু আর তার স্ত্রী অনেক তত্ত্ব তালাশ করেও কোনো কিনারা করতে পারলেন না। এমন সময় নিমন্ত্রিতদের মধ্যে থেকে এক মহাশয় যুক্তি দিলেন তপনবাবুকে, তপনদা, আমার মনে হয় আমাদের মধ্যে থেকেই কেউ এই কুকর্মটি করেছে। প্রত্যেকের তল্লাশি নেওয়া হোক। তপনবাবু কিছুতেই মাননীয় অতিথিদের এইরূপ হেনস্থার পক্ষ নিলেন না, কিন্তু শেষমেশ গুরুভাগ অতিথিবৃন্দের সমর্থনে বাধ্য হলেন। ডাকা হলো উপস্থিত লোকজনদের। শুরু হলো সার্চ প্যারেড। রীতিমতো লাইনে দাঁড় করিয়ে প্রত্যেকের তল্লাশি পর্ব চলছিল। না, পাওয়া গেল না হার। একদম লাইনের শেষের দিকে ছিলেন এক বয়স্ক প্রতিবেশী, রামু কাকা। নাম রামেশ্বর গোলদার। সবাই ওনাকে রামু কাকা বলেই ডাকে। বয়স ৭২ পেরিয়েছে। রামু কাকাকেও সার্চ করতে তপনবাবুর এক আত্মীয় এগিয়ে এলেন, কিন্তু সবাইকে অবাক করে উনি এই তল্লাশির বিরোধিতা করলেন। এক প্রকার চিৎকার করেই বললেন, না না, আমি আমার তল্লাশি নিতে দেব না, কারণ আমি চুরি করিনি। পাশ থেকে অন্য এক ব্যক্তি বয়স্ক মানুষটির উদ্দেশ্যে সবিনয় বললেন, চুরি যখন করেননি তাহলে আপনার ভয় পাওয়ার বা রাগ করার কারণ তো নেই। দয়া করে সহযোগিতা করুন। এই কথা শুনে রামু কাকা যেন আরও চটে গেলেন। রাগে ফুঁসতে ফুঁসতে কাঁপা গলায় বললেন, তপন আমার ছেলের মতো। ও আমাকে অনেক শ্রদ্ধা করে। ও নিশ্চয়ই আমার কথাই শুনবে। তপন, তুমি কি আমাকে অবিশ্বাস করো বাবা? তপনবাবু তৎক্ষণাৎ সার্চ করানো বন্ধ করে দিলেন। তপনবাবুর স্ত্রী তো রেগে টং। উনি আলাদা করে ডেকে তপনবাবুকে বললেন, ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে হারটা উনিই নিয়েছেন। তাছাড়া আমি খেয়াল করেছি ওনার ঢোলা ফতুয়ার পকেটে হাত ঢুকিয়ে বারবার কিছু একটা স্পর্শ করার চেষ্টা করছেন। নির্ঘাত উনিই নিয়েছেন। এভাবে এত বড় অন্যায়কে প্রশ্রয় দিও না। এ যে পুরো চোখের সামনে ডাকাতি। তপনবাবু তার স্ত্রীকে বুঝিয়ে বললেন,
এই আনন্দের দিনে উনি চান না কোনো ধিক্কারজনক ঘটনা সব কিছু মাটি করে দিক। তাছাড়া নিমন্ত্রণ করে ডেকে এনে এভাবে কাউকে অপমানিত করাটাও সভ্য দেখায় না। তবে তিনি অন্যভাবে তার কিনারা করবেন। অস্বাভাবিক পরিবেশটি লক্ষ্য করে ছোট্ট কোয়েল ভয়ে চুপটি করে এক কোণে বসেছিল। ব্যাপারটা বুঝে সাথে সাথেই তপনবাবু সবাইকে করজোড়ে অনুরোধ করে শান্ত করলেন আর বলে দিলেন বিষয়টি নিয়ে না ভাবতে। অনুষ্ঠান পর্ব মিটল, বিদায় নিলেন লোকজন। তপনবাবু গভীর চিন্তায় ডুবে গেলেন। লোভ ও দরিদ্রতা মানুষকে কোথায় নামাতে পারে। এক প্রবীণ মানুষ যাকে তিনি এত শ্রদ্ধা করতেন, শেষমেশ ওনার মনে এই ছিল? তাহলে ওনার প্রতি দীর্ঘদিনের বিশ্বাসের কি কোনো মূল্যই ছিল না? হতাশ হয়ে বিশ্রাম নেওয়ার অভিপ্রায়ে বেডরুমে এলেন জামা পাল্টাতে। এ কি, ওয়ার্ড্রোবের নিচে ছোট চেয়ারের পায়ার কোণে কি যেন একটা চকচক করছে। কাছে এসে ঝুঁকে দেখলেন তপনবাবু। আরে, এই তো হাটটা, এখানে এলো কিভাবে? নিশ্চয়ই কোয়েল খেলতে খেলতে কোনোভাবে এখানে এসে হারিয়ে ফেলেছে। হাটটি তুলে ভালো করে দেখলেন। হুকের দিকটা কাটা। তাড়াহুড়োতে সেদিন ভালো করে না দেখেই স্থানীয় শ্যাকরার কাছ থেকে কিনেছিলেন এটি। হয়তো প্রথম থেকেই হুকটি আধকাটা অবস্থায় ছিল, খেয়াল করা হয়নি। যাই হোক, যেন প্রাণ ফিরে পেলেন তপনবাবু। দেরি না করেই স্ত্রীকে ডাকলেন। হাটটি দেখেই আহ্লাদে আটকানা হয়ে গেলেন তপনবাবুর স্ত্রী। তার সাথে নিজের উপর লজ্জাবোধ হলো তার। বললেন, শোনো, সব্বাইকে কিন্তু জানিয়ে দিও যে হাটটি পাওয়া গেছে। তা না হলে প্রত্যেকেই ওই বুড়ো মানুষটিকে অযথা ভুল বুঝবে। জানো, উনি কি সুন্দর একটা পুতুল উপহার দিয়েছেন আমাদের মেয়েকে। কথাটা শোনা মাত্রই তপনবাবুর মনটা আরও চঞ্চল হয়ে উঠল। তার মস্তিষ্কে নতুন করে অন্য চিন্তা ভিড় করে এলো। যদি তাই হবে, তাহলে রামু কাকা কেনই বা ওভাবে তখন তল্লাশি নিতে বাধা দিলেন? সব যেন নতুন করে তালগোল পাকিয়ে গেল। জামা পাল্টিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তার উল্টো দিকে একটি পান দোকানের গুমটি। ওটাকে বাম দিকে রেখে কাঁচা পাকা রাস্তার দ্বিতীয় বাড়িটাই রামু কাকার। দীর্ঘদিনের হৃদ্যতা তাদের সাথে। তপনবাবুর স্বর্গীয় পিতার এক সময়ের বন্ধু ছিলেন এই রামু কাকা। একই পাড়ায় থাকতেন। ওনার বাড়িতে থাকেন ওনার স্ত্রী মানে কাকিমা আর কোয়েলের সমবয়সী বাপ মাহারা এক নাতনি মুন্নি। আজ ওনাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল। ওনার স্ত্রী অথবা মুন্নি কাউকেই আজ অনুষ্ঠানে দেখা যায়নি। সোনার হাটটার ব্যাপারটা নিয়ে এতটাই উনি বিচলিত ছিলেন যে তাদের খোঁজ খবরও নেওয়া হয়নি। ঠক 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 কড়া নাড়লেন তপনবাবু। কিছুক্ষণ পরে দরজা খুলল। রামু কাকাই দরজা খুললেন। অপ্রত্যাশিতভাবে তপনবাবুকে দেখে যেন চমকে উঠলেন রামু কাকা। বললেন, কোনো সমস্যা হয়েছে বাবা? তপনবাবু একগাল হেসে বললেন, সমস্যা ছাড়া কি আপনার বাড়িতে আসতে বাধা? রামু কাকা আনন্দ সহকারে ভেতরে ডাকলেন। অগোছালো ঘরে কোথায় যে বসতে দেবেন তপনবাবুকে বৃদ্ধ মানুষটি বুঝে উঠতে পারছিলেন না। অবস্থা বুঝে তপনবাবু নিজেই একটা চৌকি টেনে ঘরের এক কোণে বসে পড়লেন। তারপর জামার পকেট থেকে সেই হাটটি বের করে রামু কাকার সামনে মেলে ধরে বললেন, দেখুন, হাটটি পাওয়া গেছে, ঘরের মধ্যেই ছিল। বুড়ো মানুষটির মুখে এক অনাবিল আনন্দ ফুটে উঠল। প্রাণ ভরা হাসিতে যেন উপচে পড়ছিল স্বস্তির আবেশ। শুরু হলো এক অবাক করা কথোপকথন। তপনবাবু শান্তস্বরে বললেন, এবার বলুন, তখন কেন এমন আচরণ করলেন শুধু শুধু? সবাই তো আপনাকেই সন্দেহ করলো অযথা। আমাকে নির্ভয়ে সব কিছু বলুন। কথা দিচ্ছি, সমস্ত কথা আমাদের মধ্যেই থাকবে। রামু কাকার শুকনো চোখ দুটি ছলছল করে উঠল। উনি বললেন, তোমার কাকিমার ভীষণ জ্বর, পাশের ঘরে ঘুমাচ্ছে। নাতনিটাও যেতে চাইল না ঠাকুমাকে ছেড়ে। এদিকে ঘরে কোনো দানা পানি নেই যে ওদেরকে খেতে দেব, তাই একাই চলে গেলাম তোমার ওখানে। তুমি বড় মুখ করে আমাদের ডেকেছ,
গরিব কাকাকে সম্মান দিয়েছ, কথা রাখা উচিত। চলেও গেলাম, কিন্তু খেতে বসে বারবার বাড়িতে ওই দুজনের কথা মনে পড়ছিল। জানো কি খাবে আমার বুড়ি আর পুচকেটা? তপনবাবু নিজের চোখের জল আর ধরে রাখতে পারছিলেন না। নিজেকে অনেক কষ্টে সামলালেন। বললেন, তারপর? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রামু কাকা বললেন, তারপর আর কি বাবা, তোমরা বড় লোক, কত লোকজন তোমাদের বাড়িতে। বিবেক বুদ্ধি হারিয়ে নাতনিটার জন্য একটু খাবার চুরি করে এনেছিলাম গো বাবা। তপনবাবু মাথা নিচু করে বসে রইলেন কিছুক্ষণ। সীমাহীন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। মনে মনে ধিক্কার জানাচ্ছিলেন নিজেদের যুক্তিতক্কের উপর। সত্যি তো, তাদের মতো সমাজের তথাকথিত ভদ্র সভ্য মানুষেরা আর কী বা ভাবতে পারেন? কি করবে, কিভাবে মানুষটিকে সান্ত্বনা দেবে বুঝতে পারছিলেন না তপনবাবু। নিজেকে সামলিয়ে তিনি বললেন, আমাকে বাবা বলে ডাকেন, সেই অধিকারে বলতে পারলেন না মনের কথা? রামু কাকা তপনবাবুর হাত ধরে বললেন, বলবো, এবার থেকে সব বলবো আমার বাবুকে। আমার ছেলেটাও একদম তোমার মতোই কথা বলতো। আমারই কপাল পোড়া, সব হারালাম। বর্ষশেষের রাতে তপনবাবুর আগ্রহে সেদিন বাড়িতে নৈশভোজে বিশেষ অতিথি এলো রামু কাকা আর তার নাতনি মুন্নি। হলো অনেক মজা আর হৈ হুল্লোড়। ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন আর একলা চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন একটা গল্প নিয়ে ফিরে আসবো মঙ্গলবার ঠিক রাত ৮টায়। তোমাদের উপস্থিতি একান্ত কাম্য।